লেখিকা সহেলি হাজরার নদীর ওপারে। অনেক চেষ্টা করেও নীরুর এই বিয়ে ভাঙাটাও আর আটকানো গেল না। অথচ কি করতে বাকি রেখেছিল তারা? হাতে ধরা, অনুনয় বিনয় করা, এমনকি পায়ে পর্যন্ত ধরতে গিয়েছিল। তবু মন টলেনি ছেলে পক্ষের। আর তাদেরই বা দোষ কি? ছেলের বাড়ির লোকের তো অমন একটু আধটু গুমর থাকেই। এদিকে এ ঘরে তিনটে মেয়ে, কবে কোনটা উদ্ধার হবে কে জানে। মেয়ের বাপ মায়ের উচিত সব মেয়েদের সামলে রাখা, কিন্তু তা না করে বাবুরা মেয়েকে পাঠালেন লেখাপড়া শিখতে। এখন বোঝো ঠেলা। মাটির উঠোনে বসে হাত পাখা দিয়ে হাওয়া খেতে খেতে এসব কথাই ভাবছিল রাজলক্ষ্মী। তার বয়স এখন প্রায় 70-এর গোড়ায় এসে পৌঁছেছে। স্বামী গত হয়েছেন সে বহু যুগ আগে। তবে রাজলক্ষ্মী নামের সার্থকতা এখনো প্রকাশ পায়নি। রাজার ঘরে বউ হয়ে তো গেলেনই না, উল্টে স্বামীর মৃত্যুর পর শ্বশুর বাড়ি ছেড়ে ঠাঁই হলো এই বাড়িতে। এ বাড়ির কর্তা মোহন দত্ত তাকে মা মরা ছেলেগুলোর দাইমার কাজ দিয়েছিল। তলবি তলবা গুছিয়ে এখানে থাকতে থাকতে কখন যে সে দত্ত বাড়িরই একজন সদস্য হয়ে উঠল তা বুঝতেই পারেনি। লোকে অবশ্য তখন অনেক অকথা কুকথা বলেছিল তার আর কর্তা মশাইয়ের নামে। তবে কড়া ধাঁচের মহিলা রাজলক্ষ্মী সেসব কথাকে কখনো আমলই দেয়নি। মোহন কর্তাকে সে কত ভক্তি শ্রদ্ধা করত, আর লোকে তাই নিয়ে রটিয়ে বেড়াতো কত সৃষ্টি ছাড়া কথাবার্তা। তারপর কত জল বয়ে গেছে নদীতে। সেই পুচকে ছেলেগুলো সব বড় হলো, বিয়ে থা করলো, তাদেরও ছেলে পিলে হলো, আর তারাই দেখতে দেখতে এখন বিয়ের যোগ্যী হয়ে উঠেছে। সময় দ্রুত পাল্টাচ্ছে, না হলে কি আর দত্তবাড়ির মেয়ের বিয়ের জন্য এত খাটনি খাটতে হয়? তখনকার দিনে লোকে যেচে যেচে আসতো এ বাড়ির মেয়ে নেবে বলে, তারা বরং নাক সিটকিয়ে সেসব সম্বন্ধ নাকচ করে দিত। আর আজ সেই তার লালিত পালিত ছেলেরা সব ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে যে যার মতো আলাদা। এমন অবস্থা হয়েছিল যে বুড়ি রাজলক্ষ্মীর ভার নিয়েও শুরু হয়েছিল ভাগাভাগি। যে কোনো কারণেই হোক ছেলেরা কেউ তাকে দু চোখে দেখতে পারত না। অথচ রাজলক্ষ্মী তাদের মায়ের চেয়ে কম কিছু স্নেহ দেয়নি। নিজের সন্তানহীনতার কষ্টে সমস্ত বাৎসল্য প্রেম উজাড় করে দিয়েছিল ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে। আর তারাই বড় হয়ে কিনা তাকে বিষ নজরে দেখতে শুরু করলো। তবে এই মেজ ছেলের মনে হয়তো দয়া মায়া অবশিষ্ট কিছু ছিল। মেজ বউয়ের অনুরোধেই হোক বা নিজের দয়া মায়ার জন্যই হোক, এই বাড়িতে পাকাপাকি ভাবে থাকতে পেরেছিল রাজলক্ষ্মী। সেও অনেক যুগ আগের কথা। প্রায় কথা হচ্ছিল বড় নাতনি নিরুপমাকে নিয়ে। এর বিয়ে নিয়েই বাড়ির লোক চিন্তায় মরে যাচ্ছে। অথচ যার বিয়ে সেই মেয়েরই এ ব্যাপারে কোনো হেলদোল নেই। একে তো মেয়ে শ্যামলা, তার উপর বয়স 18 পেরিয়ে যায়। থাকার মধ্যে আছে পেটে বিদ্যে, তা নিয়ে তো আর এই সমাজে বিয়ের কথাবার্তা চলে না। বাপের সাথে শহরে গিয়ে খানিক ইংরেজি শিখে সেই মেয়ে ধরাকে সরা জ্ঞান করছে। পাত্রপক্ষ তাকে নাকচ করে দেবে এই কানাঘুষো শুনেও সে দিব্যি আছে মনের আনন্দে, কারণ এজন্য তো দায়ী সে নিজেই। পাত্রপক্ষ এসে মিষ্টি খাওয়ার পর ছেলের কাকামশাই তাকে বলল, মা একটু কিছু লিখে দেখাও তো, দেখি কেমন লেখাখানা। খানিক লেখো, তাতেই হবে। নিরুপমা অমনি ঘোমটা সরিয়ে উত্তরে ফট করে বলে বসলো, আপনারা তো শুনেছেন আমি ম্যাট্রিকে এলাকার মধ্যে সব থেকে বেশি পেয়েছি কাকাবাবু। তারপরেও পড়েছি, ক খ এর থেকেও আমি বেশি লিখতে পারবো। লিখে দেখাবো একখানা ইংরেজি কবিতা। আকস্মিক ঘটনায় চমকে যায় উপস্থিত সকলে। মেয়ের এমন কাণ্ড দেখে ছেলের মা এমন লাল চোখ নিয়ে তাকালো চারিদিকে, তাতেই সব ভস্ম হয়ে যাওয়ার কথা। ভাগ্য ভালো তা হয়নি। কাকামশাই আবারও একটু কেশে নিয়ে বললেন, দেখো মা, তুমি ঘরের বউ হয়ে যাবে, স্কুলের মাস্টার হয়ে তো যাবে না। তাই তোমার ইংরেজি কবিতা শোনার কোনো শখ জাগছে না। আর তুমি ঘোমটা সরালে যে, লাজ লজ্জা একেবারে নেই বুঝি? হায় কি দিনকাল পড়লো। আমি তো স্কুলের মাস্টারই হতে চাই, কিন্তু তা তো আর কোনোভাবে সম্ভব হচ্ছে না। মেয়েদের নিজেদের লেখাপড়া করে রোজগার করাটা খুবই প্রয়োজন। আর আপনাদের ছেলের তো এর আগে 2খানা বিয়ে শুনেছি, তারপরেও লজ্জা ভুলে আবার বিয়ে করতে এসেছে দেখছি। আর কথা না বাড়িয়ে হতভম্ব হয়ে যাওয়া বাড়ির লোকের দিকে ঘুরে কাকাবাবু বললেন,
বাবা দত্তবাবু, দেশ তো এই স্বাধীন হলো, তবে আপনাদের এই মেয়েটিকে বোধহয় সাহেবরা নিয়ে যেতে ভুলে গেছে। কি চ্যাটাং চ্যাটাং কথা! আমরা তো টাকাও কত কম নেব বলেছিলাম। নেহাত আমাদের ছেলের আগের দুই পক্ষ ছিল তাই, নইলে এমন মেয়ের সাথে সম্বন্ধ করতে আসতাম না। চলি আমরা, নমস্কার। তারপর আর কথাবার্তা বেশি এগোয়নি, পাছে আর বেফাস কথা বলে বসে নিরুপমা। তাই তাকে পাশের ঘরে পাঠিয়ে দিল তার মা। ছেলেপক্ষকে খুশি করার সব রকম চেষ্টা করলো, সবটাই বিফলে গেল। ছেলের মা, বাবা, কাকামশাই গম্ভীর মুখে বিদায় নিল। নিরুপমার মা কঙ্কনা বেশ কয়েকটা কড়া কথা শোনালো মেয়েকে, কিন্তু বেশি কিছুও কঠিন কথা তবে বলল না, কারণ এখন দিনকাল পাল্টেছে। আর যাই হোক, এই মেয়ে ভালো লেখাপড়া করে পরীক্ষা দিয়ে ওই সরকার থেকে কি সব টাকা পয়সা পেয়েছে গত মাসে, আর একটা পাবে সামনের সপ্তাহে। টাকাগুলো রীতিমতো কাজে লাগে, আবার বিয়েটাও না দিলে নয়। এই মেয়ে নাকি কোথায় পড়েছে, মেয়েদের কম বয়সে বিয়ে দিতে নেই, সেই জেদ নিয়ে পড়ে আছে এখনো। ইতিমধ্যে পাড়ায় তাদের নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। সন্ধ্যা নামার একটু পরে তুলসী তলায় দাঁড়িয়ে এক মনে ঠাকুর ডাকছিল কঙ্কনা। সেই রোজগারের কিছু চাহিদা চেয়ে চেয়ে পুরনো হয়ে গেছে প্রার্থনাগুলো, তাও আরেকবার করে বলা। চাওয়া খুবই সামান্য, 3 মেয়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব 2টো মেয়ের বিয়ে দিয়ে ফেলা, বিশেষ করে বড় মেয়ের। ছোটটার এখনো অল্প বয়স আছে, সে এই সবে 6 পেরিয়ে 7-এ পড়ল। মেজোটার জন্য সময় আছে বছর 4-এক, কিন্তু নিরু আর বছরখানে কাটলে হয়তো এই মেয়ে সারা জীবন এই ঘরেতেই থেকে যাবে, আর তার প্রভাব পড়বে বাকি 2 বোনের উপর। জীবনে যেন জ্বালা যন্ত্রণার শেষ নেই। পরপর 2টো মেয়ের পরে ভেবেছিল এইবার অন্তত একটা ছেলে হবে, তার হলো না, বদলে ভাগ্যে জুটলো এইসব। নিরুর বাবা আরেকটা বাচ্চার কথা ভেবেছিলেন, কিন্তু কঙ্কনাই আর রাজি হয়নি। কি দরকার, আবার একটা মেয়ে হলে আর দেখতে হবে না, বাটি ঘটি নিয়ে পথে পথে ভিক্ষে করে খেতে হবে। একটা মানুষের রোজগারে 6টা পেট চলে। মাঝে মাঝে মনে হয় লেখাপড়া শিখে নিরুটা বিয়ের বদলে কোনো চাকরি বাকরি করলেও মন্দ হয় না। ওপাড়ার স্কুল মাস্টারও সেবা নিরুর কত প্রশংসা করলো। সেটাও তো আর এমনি এমনি নয়, নিশ্চয়ই ভালো কিছু আছে মেয়েটার মধ্যে। কে জানে ওর ভাগ্যে কি আছে। সন্ধ্যার আকাশে অস্ত যাওয়া সূর্যের মতোই কঙ্কনার ইচ্ছেগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো প্রদীপের কাঁপা কাঁপা হলদে আলোয়। মাকে ঘরের আশেপাশে না দেখে বাড়ির মেজো মেয়ে মানে নিরুপমার মেজো বোন রাজন্যা ভয়ে ভয়ে দিদির কাছে এসে বলল, এই বর দিদি, তোর মন খারাপ হয়েছে তাই না? নিরুপমা একটা বই পড়ছিল। বোনের কথা শুনে হ্যারিকেনটা কমিয়ে উঠে বসে বলল, কেন মন খারাপ হবে কেন? ওই যে ওরা তোকে পছন্দ করলো না। রাজন্যার বড় বড় ভীত চোখ দুটো দেখে জোরে হেসে ফেলল নিরুপমা। বোনটা ভারী সুন্দর দেখতে হয়েছে, ফর্সা গোলগাল মুখে, চোখ নাক ঠোঁট যেন কোনো শিল্পীর তুলি দিয়ে নিখুঁতভাবে আঁকা। এই অন্ধকারে হ্যারিকেনের আলো পড়ে খুব মায়াবী লাগছে তার মুখখানা। আলতো হেসে নিরু উত্তর দিল, পছন্দ করবে না তাতে বয়ে গেল, আবার পাত্র আসবে, ছেলে কি কম পড়েছে নাকি? কিন্তু দিদি, ওরা কয়েছে ওরা নাকি তোর নামে কি সব রটিয়ে দেবে সব গায়ে, যাতে তোর আর বিয়ে না হয়। তখন কি হবে বল দেখিনি? এই রাজু, তোকে না বলেছি এই গ্রামের ভাষায় একদম কথা বলবি না। আমাকে দেখ কিরকম করে কথা বলছি, এইভাবে বল। না বলবো নি। আর তুই আমাকে এই বেটা ছেলেদের নামে একদম ডাকবি নি, আর এই কয়ে দিলুম। আর যদি কয়েছিস না, সোজা লক্ষ্মী ঠাকমার কাছে গিয়ে নালিশ করবো। হ্যাঁ। এই বলে এক ছুটে বাড়ির ভেতরের দিকে চলে গেল রাজন্যা। 13 বছর বয়স এখন তার। এখন স্কুলে যেতে হয় তাকে। রোজ রোজ ওই পড়ার বই নিয়ে বসতে তার একটুও ভালো লাগে না। তার একটা বান্ধবী কুসুম আর কাল থেকে স্কুল আসবে না। তার নাকি পরের বছর বিয়ে, তাই এখন থেকেই পড়াশোনা বন্ধ করে দেবে। সত্যি বলতে কি, বিয়ে করার ইচ্ছে রাজন্যার নেই, তবে বিয়ের অজুহাতে যদি পড়াশোনাটা বন্ধ করা যেত তাহলে বেশ হতো। তার এই নামটাও ভারী অদ্ভুত, বড়দিদি রেখেছে। কেমন যেন নাম, তার বেশ একটা ফুলের নামে নাম থাকতো, এই যেমন বকুল, পারুল, জুই, এরকম কিছু। তা নাকি একটা খটোমটো নাম রাজন্যা। স্কুলে তো এই নিয়ে অনেকে কত ঠাট্টাও করে, বিশেষ করে তার নাম নিয়ে বেশি হাসাহাসি করে প্রদীপদা। স্কুলে ছুটির পর
দেখা হলে সে ভেংচি কেটে বলে, এই শোন, তোর নাম রাজন না কেন রে? তোর বাবা তো চাষ করে, তাহলে নাম হওয়া দরকার ছিল চাষন না। এই বলে তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বন্ধুদের সাথে হাসতে হাসতে চলে যায় প্রদীপদা। এত রাগ ধরে আর লজ্জা পায় তখন, ইচ্ছে করে মাটিতে মিশে যেতে। বড়দিদি তো আর এইসব বোঝে না, তবে হ্যাঁ, লজ্জা লাগলেও এই ব্যাপারটা তার ভালোও লাগে। ভালো লাগাটা আসে প্রদীপদার কারণে। প্রদীপ হলো মুখুজ্জে বাড়ির ছোট ছেলে। এবছর শহরে চলে যাবে আরো কি সব লেখাপড়া করতে। ওর মুখের দিকে দেখতে ভারী ভালো লাগে রাজন্যার। কি সুন্দর ভরাট গম্ভীর মুখখানা, মুখের চারপাশে হালকা দাড়ি গোঁফ আর জোড়া ভ্রু দেখলে মনে হবে যেন সবসময় রেগে বকা দেওয়ার জন্য এসে দাঁড়িয়ে আছে। যদিও প্রদীপদা সবার সাথে হেসে হেসেই কথা বলে, তবুও ভয় লাগে মাঝে মাঝে রাজন্যার। ছোট মেয়ে অনুপমা এইসব সাংসারিক ঝামেলার মধ্যে থাকে না বললেই চলে। থাকার দরকারই বা কি? সে বাচ্চা মানুষ, নিজে নিজের জগৎ নিয়েই ব্যস্ত। মা এখন রাতের খাবার রান্না করছে, এই সুযোগ। বিছানা থেকে নেমে চুপি চুপি পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো অনু। শরীরটা কেমন যেন শিরশির করে উঠল একটু। তাকে পরোয়া না করে সে পা টিপে টিপে পুকুর পাড়ে এলো। এখানে লুকিয়ে রাখা আছে ওগুলো, তার প্রাণের চেয়েও প্রিয় কিছু জিনিস। দুপুরবেলায় অন্তু আর মিতুর সাথে ঝগড়া হওয়ার পর খেলার থালাবাটিগুলো এখানে লুকিয়ে রেখেছিল সে। অপটু ছোট্ট হাতে তাড়াতাড়ি করে মাটি খুঁড়তে লাগলো অনুপমা। মা যদি জানতে পারে এই রাত দুপুরে সে পুকুর পাড়ে এসেছে, তাহলে আর রক্ষে নেই। মা, ঠাকমা, মেজদি সবাই মিলে কুরুক্ষেত্র কাণ্ড বাঁধিয়ে বসবে। তবে একজন আছে যে তাকে কিচ্ছু বলবে না, সে হলো তার বর দিদি। বর দিদি বরং এটা শুনে হয়তো তাকে বলবে, পুকুর পাড়ে গিয়েছিস তো বেশ হয়েছে, আবার যাবি? ভালো তো, এবার থেকে আমাকেও ডেকে নিবি, দুজনে বসে আকাশের তারা দেখব। সময় কত তাড়াতাড়ি বদলায়। এই কদিন আগে অবধি অনুপমা হামা দিত এই মাটির বারান্দায়। ছোটবেলায় তার স্বভাব ছিল খালি মাটি খাওয়া। একটু চোখের আড়াল হলেই খপ করে এক গাদা মাটি নিয়ে মুখে চালান করে দিত, আর সেগুলো মুখ থেকে বের করতে গেলে জোরে জোরে মাথা নাড়াতো। মাটিতে মুখের লালায় হাত মাখামাখি করে ফেলতো। আর আজকে সেই ছোট্ট মেয়েটাও দেখতে দেখতে কত বড় হয়ে গেল। ছোট মেয়েকেই সবার আগে খাইয়ে দেয় কঙ্কনা। তারপর তাকে ঘুম পাড়িয়ে নিজেরা খেতে বসে। উনুনে রান্না করতে করতে কি মনে হতে মেয়ের উদ্দেশ্যে একবার হাঁক পারল সে, অনু, এই অনু, একবার শুনে যায় এদিকে। কেউ সাড়া দিল না। রাতের নিশ্ছিদ্র অন্ধকারে চারিদিকটা কেমন গা ছমছমে লাগছে। কেউ কি জেগে নেই নাকি? এখন তো তেমন রাত হয়নি। রান্না ছেড়ে উঠোনে উঠে এলো কঙ্কনা। ঘরে তো অনুপমা নেই, উঠোনেও নেই সে, তাহলে গেল কই? বুড়ি শাশুড়ি মা রাজলক্ষ্মী কেবল বিড়বিড় করছে নিজের মনে। তাকে দেখে সেও একটু গলাটা উঁচু করে বলল, কে বউ এলে নাকি? বসো দেখিনি একটু এখানে, তোমার সাথে আমার কথা আছে কিছু। কি কথা মা? বলি বড় মেয়েটাকে কি আঁচলের তলায় রেখে দেবে সারা জীবন ভেবেছ? তোমারও তো দেখছি কোনো হেলদোল নাই। কি করব বলুন তো? সে মেয়ে যদি অমন জেদি হয়, তাকে আর কি বলবো? বেশি বকা দিলে আপনার ছেলে আবার আমাকে উল্টে কত কথা শোনাবে। তবে আর কি, ওই করো, 3 মেয়ে নিয়ে ঘরে ঘুমিয়ে থাকো গে। মা, আপনি অনুকে দেখেছেন? এই বিছানাতেই তো বসেছিল। তোমার সব ধিঙ্গি মেয়ে, দেখো কোথায় আছে ভেতরে, অত চিন্তার আবার কি আছে? আর কথা না বাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়ল কঙ্কনা। রান্নাঘরের কাছে এসেছে সে। এমন সময় দেখল পেছনের দরজা দিয়ে কে যেন আস্তে আস্তে ঘরে ঢুকলো। নিশ্চয়ই এটা অনু। তাই তো, আশ্চর্য, এই কথাটা তো মাথায় আসেনি। মেয়েটা নিশ্চয়ই আবার পুকুর পাড়ে গিয়েছিল লুকানো খেলা আনতে। কতবার বলেছে সে দিনকাল ভালো না, এই পাড়ায় সবে এক পা মরা পড়েছে, আর তার মধ্যে এই মেয়ে খোলা চুলে পুকুর পাড়ে গেছে। আজ কপালে দুঃখ আছে মেয়ের। ছোট্ট অনুপমা গুটি গুটি পায়ে ঘরে ঢুকতে গিয়েও থেমে গেল। সামনে মা গম্ভীর মুখে দাঁড়িয়ে। যা বোঝার সে সাথে সাথে বুঝে নিল, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে জোরে ছুট লাগালো বরদিদির কাছে। নিরুপমা তখন বসে বসে তার ছিঁড়ে যাওয়া বইগুলো সেলাই করছিল। ছোট বোনকে ওভাবে দৌড়ে আসতে দেখে মোটেই অবাক হলো না।
প্রায় দিনই এই মেয়েটা বন্ধুদের সাথে ঝগড়া করে কোথায় মাটির নিচে এদিক ওদিকে খেলনা লুকিয়ে রাখে, তারপর রাত্রিবেলা সেগুলো বের করে আনে। এই নিয়ে মায়ের সাথে রোজের ঝামেলা। অনু বড়দিদির পাশে গুটিসুটি মেরে বসে বলল, দিদি রে, মা আসছে, এইদিকে মারবে মনে হচ্ছে। তা তুই বা বদমাইশি করিস কেন? আর কোনো কথা না বলে মাথা নিচু করে বসে রইল অনু। এই ছোট্ট বোনটাকে ভারী ভালো লাগে নিরুপমার। সে নিজে যখন আরো ছোট ছিল তখন সারাক্ষণ একে নিয়ে থাকতো। মেজ বোন রাজন্যার প্রতি তার এতটা স্নেহ অনুভূতি কখনো হয়নি। একটা দূরত্ব যেন রয়েই গেছে, কেন কে জানে। কঙ্কন আর মেয়েকে বকাঝকা না করে নিজের কাজে মন দিল। রাত ক্রমশ বাড়ছে। আরো কিছুক্ষণের মধ্যেই রাতের প্রতিদিনকার ঘটনাগুলো ঘটল আস্তে আস্তে একইভাবে। স্বামী, মেয়ে আর শাশুড়িকে খাইয়ে নিজেও কাজ সেরে শুতে গেল কঙ্কনা। আর শুরু হলো সেই রোজকার কথোপকথন। কিভাবে নিরুপমার বিয়ে দেওয়া যায়, রাজনার জন্য পাত্রের খোঁজ করা দরকার, সংসার চালানোর জন্য আরো টাকার প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। তখন রাত প্রায় 1টা বাজে। নিরুপমার কিছুতেই ঘুম আসছে না। বিয়ের কথাবার্তা, বিয়ে ভাঙা, এসব ছাড়াও ইদানিং তার আরো একটা সমস্যা হচ্ছে। সেটা হলো রাতে ঘুম না আসা। রাতের বেশিরভাগ সময়টাই জেগে ঘুমিয়ে থাকার ভান করে থাকে। তারপর ভোরের দিকে কোনো এক সময় ঘুমিয়ে পড়ে ধীরে ধীরে। এই অনিদ্রার সময়টুকুতে অনেক ভাবনা চিন্তা মাথায় আসে তার। মনে হয় এই ছোট্ট গায়ের ঘরে আটকানা পড়ে থেকে যদি বাঁধনহীনভাবে কোথাও যাওয়া যেত তাহলে বেশ হতো। তার মায়েরও তো বিয়ে হয়েছে, কি এমন সুখে আছে, তাকেও এরকম থাকতে হবে বন্দি হয়ে। বিয়ে ব্যাপারটাকে কেমন যেন বিরক্তিকর লাগে তার। এমন কোনো মনের মানুষও নেই যার জন্য বিয়েকে বেশ আকর্ষণীয় মনে হবে। মাঝে মাঝে মনে হয় বাকি সবাই ঠিকই বলে, সেই বরং একটু অস্বাভাবিক। এই তো গেল বছর নিধির বিয়ে হয়ে গেল, কত খুশি ছিল মেয়েটা। একবারও তাকে দেখে মনে হচ্ছিল না যে বিয়ের জন্য কষ্ট পেয়েছে। কি হাসি খুশি থাকতো, আবার মাঝে মাঝে লজ্জাও পেত। এখন সে নিধির এখন আবার একটা বাচ্চাও হয়ে গেছে, এখনো সে ঠিক তেমনই হাসি খুশি। আসলে হয়তো জীবনের ছোট ছোট ব্যাপারে খুশি হতেই শেখেনি নিরুপমা, তাই এত ঝামেলা, এত অস্বাভাবিকতা তার মধ্যে। হঠাৎ নিরুপমার মনে হলো কোথাও যেন একটা চিৎকারের আওয়াজ হলো, খুব সূক্ষ্ম আওয়াজ। তবু এই রাতের নিস্তব্ধতায় বেশ পরিষ্কারই শুনতে পেল সেটা সে। কিসের শব্দ? কৌতূহলী হয়ে বিছানা ছেড়ে উঠে বসলো নিরুপমা। মাথার কাছে জানালাটা খুলে বাইরে উকি দিল। চারিদিকে মিশকালো অন্ধকার। মাঝে মাঝে 2-1টা ঘরে আবছা হ্যারিকেনের আলো জ্বলছে। চিৎকারের শব্দটা আর হচ্ছে না, তার বদলে ধপধপ একটা আওয়াজ আসছে। কি ব্যাপার? আর এভাবে বসে থাকা যায় না। পাশে রাখা হ্যারিকেনটা উস্কে সাবধানে 2 বোনকে এড়িয়ে বিছানা থেকে নিচে নামলো সে। তারপর আস্তে আস্তে দরজা ঠেলে বাইরে এসে দাঁড়ালো। নিকশ কালো পরিবেশে পুকুর পাড়ের গাব গাছটা দেখে কিরকম যেন গা ছমছম করছে। মনে হচ্ছে এটা পৃথিবীর কোনো জায়গাই নয়। ভয়ে ভয়ে আরেকটু এগিয়ে গেল নিরুপমা। পুকুরের পাশে শুরু হয়েছে হালকা একটা জঙ্গল, আর তারপরে শুরু হয়েছে নদী। এমন সময় হাট বাড়ে, নদীর তীর পুরো জমজমাট থাকে। তখন জঙ্গলের মধ্যে দিয়েও লোকজন চলাফেরা করে, কিন্তু আজকে এই অন্যরকম আবহাওয়ায় সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগছে। আওয়াজটা তো জঙ্গলের ওদিক থেকেই আসছিল। সেখানে যাওয়া কি ঠিক হবে? কিছুক্ষণ চিন্তা ভাবনার পর ভয়ের থেকে কৌতূহলে জিতে গেল। ছোট ছোট পায়ে জঙ্গলের দিকে একটু এগিয়ে যেতে লাগলো সে। কোথাও একটা পেঁচা ডেকে উঠল। দূরের গাছগুলোকে খুব জীবন্ত লাগছে অজানা কারণে। কেমন যেন ঘোরের মধ্যে হাঁটছিল নিরুপমা, কিন্তু জঙ্গলে একটু ভেতরে ঢুকতে আটকে উঠল সে। এটা সে কি দেখছে চোখের সামনে? সামনের নারকেল গাছগুলোর নিচে একটা মৃতদেহ হা হয়ে পড়ে আছে। তার খোলা চোখ দুটো বিস্ফারিত, মুখের সামনে কয়েকটা পোকা উড়ছে, তারা উড়ে উড়ে মুখের ভেতর ঢুকছে আবার বেরিয়ে আসছে। মাথার কাছটা তাজা রক্তে ভেসে যাচ্ছে, যেন এইমাত্র কেউ তাকে আঘাত করেছে। মৃতদেহটি অচেনা, দেখে মনে হচ্ছে কেউ এখনো রয়েছে আশেপাশে। নিরুপমার পায়ের আওয়াজ পেয়ে সে পালিয়েছে। কাঁপতে কাঁপতে পিছিয়ে যেতে লাগলো নিরুপমা। এখন সে কি করবে? চিৎকার করে লোক ডাকবে নাকি ছুটে পালাবে? কিছু ভেবে ওঠার আগেই পায়ের কাছে কেমন ভিজে ভিজে স্পর্শ পেল নিরুপমা।
হ্যারিকেন নিয়ে একটু নিচু হতেই আতঙ্কে আরো একবার স্থির হয়ে গেল সে। পায়ের ভিজে লাগার কারণ কিছুটা রক্ত গড়িয়ে এসে তার পা স্পর্শ করেছে। মনে হচ্ছে মৃতদেহটি তার লম্বা রক্তাক্ত হাত বের করে নিরুপমাকে টেনে নেওয়ার চেষ্টা করছে। তবে এবার আর ভয় পেল না নিরুপমা। এমনিতেই সে খুব একটা ভীতু নয়, আর বিপদে পড়লে মাথা ঠান্ডা রাখাটাই শ্রেয়। সে ভেবে নিল, এখন এই অবস্থায় চিৎকার করে লোক ডাকলে লোকে তাকেই সন্দেহ করবে। এমনিতেই গ্রামের সবার সাথে তার বেশি কথাবার্তা নেই, তাকে ভীষণ পছন্দ করার মতো মানুষও বেশি নেই। তাই এখান থেকে পালিয়ে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। সেই মতোই কাজ করলো নিরুপমা। প্রথমে আশপাশ থেকে কয়েকটা শুকনো পাতা জোগাড় করে পায়ের রক্তটা মুছে নিল। তারপর মৃতদেহটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস একটা ফেলে লম্বা লম্বা পায়ে চলে গেল বাড়ির দিকে। পরের দিন সকালবেলায় চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভাঙল সবার। নিরুপমা ঘুমিয়েই ছিল। মেজ বোন রাজন্যা তাকে ধাক্কা দিয়ে ডাকতে ডাকতে বলল, এই বড়দিদি, ওর দেখিনি? বাইরে কি সব হয়েছে শুনেছিস? একটা লোক জঙ্গলের মধ্যে মরে পড়ে রয়েছে। আস্তে আস্তে চোখ মেলে চাইল নিরুপমা। তার কোনো তাড়া নেই, অবাক হওয়ার মতো কিছুই ঘটেনি। তবু একটু অবাক না হলে চলে না, তাই মুখে বিস্ময়ের ভাবভঙ্গি করে সেও চিৎকার করে বলে উঠল, কি বলিস এ বাবা, কি কাণ্ড রে! গ্রামের মধ্যে হইচই পড়ে গেছে। ছোট্ট গায়ে সবসময় একঘেয়ে জীবন কাটে, তাই এরকম একটা হাড়হিম করা কাণ্ডতে সবাই বেশ উত্তেজিত হয়ে পড়েছে। নিজেদের মধ্যে আলোচনা করছে, যে যার মতো মতামত দিচ্ছে। কেউ বলছে এটা বাইরের গ্রামের লোকের কাজ, আবার কেউ বলছে এসব মানুষের কাজই নয়, কোনো ভূত দানর কাজ। পুলিশকে খবর পাঠাতে লোক গেছে হয়তো, তবে পুলিশ আসা অবধি অপেক্ষা করলে মরার গোটা পাওয়া যাবে না। যাকগে, যা পারে হোক। সবাই একবার করে গিয়ে দেখে আসছে আর সবার কাছে নিজের বানানো গল্প করছে। গায়ের প্রধান দীনবন্ধু চক্রবর্তী তো চায়ের দোকানের ভিড়ের সামনে বলেই বসলেন, বুঝলে এসব পুলিশের কম্ম নয়, আমাদের উচিত একটা পুজো দেওয়া। এত বড় একটা কাণ্ড ঘটলো, এবার রাতে বাইরে বেরোতে পারলে হয়। আমি তো গেছিলাম মরা দেখতে, বললে বিশ্বাস করবে না। আমার শরীর যেন কেমন ভারী হয়ে গেছিল। আর সব থেকে বড় কথা হলো, অচেনা অজানা মানুষ আর মরার জায়গা পেলি না, এখানেই আসতে হলো ঝামেলা করতে। উপস্থিত সবাই এ কথায় সায় দিল। তারাও মাথা নাড়তে লাগলো বিজ্ঞের মতো। শুধু তাদের মাঝে একজন ব্যাপারটায় মত দিল না, সে হলো প্রদীপ। সবার মাঝখান থেকে প্রদীপ বেশ জোর গলায় বলল, জেঠু, এটা কিন্তু ঠিক বললে না। বাইরের লোক মারা গেছে এটা মানলাম, তবে খুনি অন্য গ্রামের এটা মানতে পারলাম না। সেই গায়েরই কেউ, আমি নিশ্চিত। নিজের মতে সায়না দেওয়ায় তেলে বেগুনে জ্বলে উঠলেন দীনবন্ধু। চোখ মুখ খিচিয়ে প্রদীপের দিকে তাকিয়ে বললেন, তুমি এ পাড়ার প্রদীপ তো? শুনেছি খুব ভালো পড়াশোনা করছো, তা বেশ, লেখাপড়া করো, শহরে যাও, কিন্তু বড়দের কথার মাঝে জ্যাঠামি করছো কেন? বেশি শিখলে যা হয় আর কি। বলেই হন হন করে হাঁটা লাগালেন বাড়ির দিকে। সেখানে গিয়ে বউ মেয়েকেও নিজের বীরত্বের কাহিনী শোনাতে হবে। প্রদীপ অবশ্য এসব কথাকে আমল দিল না। আজ সে একটা শুভ কাজ করবে ভেবেছিল, তবে এই পরিস্থিতিতে বলাটা ঠিক হবে নাকি বুঝতে পারছে না। না, বেশি দেরি করা ঠিক হবে না। অনেক দেরি এমনিতেই হয়েছে, আর নয়। আসলে ব্যাপারটা হলো, এই পাড়ার দত্তবাড়ির বড় মেয়েটাকে তার খুব পছন্দ। আজ থেকে নয়, বহুদিন আগে থেকেই। তারা ছোটবেলায় খেলাধুলাও করতো একসাথে। নিরুপমার থেকে প্রদীপ প্রায় বছর 3 বড় হবে, তাই সে ভাবতো এই পছন্দ কখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে না, তার আগে বিয়ে হয়ে যাবে ওর। কিন্তু সৌভাগ্যবশত সেটা হয়নি। এর মাঝখানে সে নিজেও শহরে পড়তে গিয়েছিল। ভেবেছিল হঠাৎই হয়তো একদিন দেখবে বিবাহিত নিরুপমা স্বামীর সাথে বেড়াতে বেরিয়েছে। তবে কানাঘুষ হয়ে প্রদীপ শুনতে পেয়েছে একের পর এক সম্বন্ধ ভেঙে দিচ্ছে মেয়েটা কোনো কারণে। এতদিন ব্যাপারটা আর গুরুত্ব দেয়নি প্রদীপ, তবে এখন এই সম্বন্ধ ভাঙার খবরে আবার নতুন করে প্রেরণা পাচ্ছে সে। এই কারণে সম্পর্ক সহজ করার জন্য কয়েকদিন ওর মেজ বোন রাজন্যার সাথেও মজার ছলে কথা বলেছে সে। এমনিতেও পাত্র হিসেবে তাকে অপছন্দের কোনো কারণই নেই, আর এই বয়সেও তার বিয়ে দেবে না মা বাবা। তবে জোর করলে সবই সম্ভব। সেই উদ্দেশ্যে একবার ওই বাড়ির পরিবেশটা দেখে আসা দরকার। ওদের মতামত, বিশেষ করে নিরুপমার মতামতটা একান্ত প্রয়োজন। এ কি, তুমি তুমি এ পাড়ার প্রদীপ তো? কি সৌভাগ্যই আমাদের। এসো বাবা, এসো, ভেতরে এসো। গায়ে যা হচ্ছে আজকাল। হ্যাঁ, ওই আর কি, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই।
তা বেশ করেছো, বসো এখানে, দুটো বাতাসা মুড়ি খেয়ে নাও। বেতের মোড়াটা টেনে বসলো প্রদীপ। এক ঝলক তাকিয়ে দেখলো ঘরের অবস্থা বেশ খারাপ। আগেই দত্ত বাড়িতে যা নাম ডাক ছিল, আর আজ কি অবস্থা। বাড়িতে অচেনা গলার আওয়াজ পেয়ে বুড়ি রাজলক্ষ্মী চেঁচিয়ে বলল, ও বউ, কে এসেছে গো? ওই ও পাড়ার প্রদীপ গো মা, বামুনের ছেলে খালি পেটে বাড়ি থেকে যাবে, তাই একটু বসতে বললুম। বেশ করেছো, আজকাল চোখে সবই ঝাপসা দেখছি, কতদিন আর দেখতে পাবো কে জানে। বাড়িতে সামনে চেঁচামেচি শুনে ভয়ে কাঠ হয়ে গেল নিরুপমা। আজ সকাল থেকে যতবারই চিৎকার শুনছে ততবারই তার মনে হচ্ছে কেউ হয়তো কাল রাতে তাকে জঙ্গলের কাছে দেখে নিয়েছে, আর এখন এসেছে নালিশ করতে বা পুলিশের সাথে। অন্যায় না করেও এরকম হচ্ছে, কি মুশকিল। মেজো আর ছোট বোনটাও নেই ঘরে, তাই থাকতে না পেরে নিজেই বাইরের উঠোনে এসে দাঁড়ালো নিরুপমা। এসে একটু নিশ্চিত হলো, না সেরকম কিছু হয়নি, প্রদীপ বলেই ছেলেটা এসেছে। এর সাথে ছোটবেলায় কত খেলেছে সে, অথচ এখন যেন কত অচেনা লাগে। সময় বড়ই অদ্ভুত। নিরুপমাকে চোখের সামনে দেখেই থমকে গেল প্রদীপ। কতদিন পর দেখছে মেয়েটাকে। মাসখানেক আগে একবার দেখেছিল, এর মধ্যেই যেন আরো কত বড় হয়ে গেছে মেয়েটা। মুখ চোখ কেমন যেন কঠিন। এই মেয়েকে কিছু বলার আগে বেশ ভেবেচিন্তে বলা প্রয়োজন। ঘরে ছুটতে ছুটতে ঢুকতে গিয়েও থমকে দাঁড়ালো রাজন্যা। সামনে দাওয়াতে বসে রয়েছে প্রদীপ দা, আর তার পাশে মা ঠাম্মি বসে বসে হেসে গল্প করছে। কি ব্যাপার? বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগলো তার। প্রদীপ দাকে দেখলে তার এমনিতেই অন্যরকম একটা ভালো লাগা এসে যায়, তার উপরে তাকে এভাবে বাড়িতে হঠাৎ চোখের সামনে দেখে অবাক হওয়ারই কথা। আসলে রাজন্যার এই মুহূর্তে মাকে একটা খবর বলা প্রয়োজন, কিন্তু প্রদীপদার সামনে কথা বলতেও কেমন একটা লাগছে। বড়দিদিও তো দাঁড়িয়ে আছে পাশে, ওকেই বরং বলা যাক। তুলসী তলার কাছে গিয়ে একটু হাত মুখ ধুয়ে ঘরের দিকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, আর তখনই পেছন থেকে নিরুপমা ডাকলো তাকে, এই বোন শুনে যায় এইদিকে একটু। রাজন্যা দাঁড়িয়ে গেল, নরম গলায় বলল, কি হয়েছে? আয় না, শুনে যা। বাধ্য হয়ে মাথা নিচু করে মাটির দাওয়ায় উঠল রাজন্যা। প্রদীপদার দিকে আর চোখে একবার তাকিয়ে আবার মাথা নামিয়ে নিল সে। কঙ্কনার চোখে মেয়ের এই লজ্জা ভাব এড়িয়ে গেল না। প্রদীপ ছেলেটা বড্ড ভালো, কি পড়াশোনায় কি আচার ব্যবহারে, সবেতেই তুলনাহীন। এই বছর সে যাচ্ছে শহরের কোথায় পড়তে। এর সাথে যদি মেজো মেয়েটার বিয়েটা সত্যি দেওয়া যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু ওরা বড় ঘরের ছেলে, তার মধ্যে বড় মেয়ের বিয়ে না হয়ে মেজো মেয়ের বিয়ে দিলে নানা লোকে নানা কথা বলবে। রাজন্যাকে আড়ালে ডেকে নিরুপমা বলল, ঘরে একজন এসেছে এতদিন পর, মায়ের ওদিকে হেলদোল নেই, খালি বাতাসা জল দিয়ে বসে বসে গল্প জুড়ে দিয়েছে। তুই যা তো, সামনের মুদির দোকান থেকে একটু খই নিয়ে আয়, আমি গুড় দিয়ে মেখে দি বড়। প্রদীপদা কেন এসেছে রে দিদি? কে জানে, এমনি এসেছে হয়তো। তুইও যা, এখন দেরি করিস না। হ্যাঁ সে ঠিক আছে, তবে একখানা কথা কইতে ভুলে গেছিলাম। ও বাড়ির নীলু কাকিমা কি একটা পুজো দেবে বলে মাকে ডাকছিল, তুই একবার মাকে কয়ে দিস মনে করে। দেবক্ষণ। দুদিন পর। সেদিনের খুনের খবর এখন একটু একটু করে পুরনো হচ্ছে। বিকেল বেলা করে পুলিশে এসেছিল, তারা কি সব খোঁজাখুঁজি করলো। বিশেষ সন্দেহজনক কিছু না পাওয়া গেলেও খুনের জায়গা থেকে একটু দূরেই একটা নূপুর পাওয়া গেছে। সেটি পুলিশ নিজেদের জিম্মাতেই রেখেছে আপাতত। তারা যথাসময়ে পচা গলা মৃতদেহটাকে শনাক্ত করার ব্যবস্থা করলো। কয়েকটা লোককে জিজ্ঞেস করে দেখা গেল কেউই কিছু জানে না। খুনের রাতে তারা কেউই তেমন কোনো শব্দ বা কিছু পায়নি। এমনিতেও জঙ্গলের ভেতরের শব্দ লোকালয় অবধি আসে না। তবে তাদের মধ্যে গ্রামের মোড়ল দীনবন্ধু আবারও নিজের ক্ষমতা জাহির করার জন্য উঠে পড়ে লাগলো। পুলিশের সামনে ঘটনাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে বলে বসলো, বুঝলেন পুলিশ সাহেব, এসব কাজ মানুষের একেবারেই নয়। কাল রাতে আমার মনটাও কেমন কু ডাকছিল, আর আজ দেখি এই কাণ্ড। ওই যে নূপুর পেয়েছেন, তা ওই অশরীরই কাজ কারবার। গ্রামে কোনো বাজে ছায়া পড়েছে, পুজো আচ্চা করতেই হবে। পুলিশ অবশ্য এসব কথায় তেমন গুরুত্ব দেয়নি। তারা জায়গাটা ঘিরে দিয়েছে, কাউকে যেতে বারণ করেছে, আর বলল আবার নাকি কয়েকদিন পর আবার আসবে। এর মধ্যে যেন কেউ গ্রামে বাইরে না যায়। এরপর দুদিন কেটে গেলেও পুলিশ আসেনি। গ্রামের কিছু অতি উৎসাহী মানুষজন এর মধ্যে খুনের জায়গায় উকিঝুঁকি মেরে এসেছে।
অদ্ভুতরে কিছু কাণ্ড দেখার জন্য। কোথা থেকে একটা সাধুও জুটে গেছে। তার দাবি এইসব স্থান তন্ত্র সাধনার জন্য নাকি খুব ভালো। কঙ্কনার যদিও এত কিছুতে মন দেওয়ার সময় নেই। আজকে প্রদীপের বাড়ির লোকেরা আসবে কথাবার্তা বলার জন্য। আনন্দে তার মনের ভেতরটা উথাল পাথাল হয়ে যাচ্ছে। মেজ মেয়েটার এত ভালো ভাগ্য, এত ভালো স্বামী, সংসার কজনের হয়। সেদিন যখন খই মুড়ি খেতে খেতে প্রদীপ হাসি মুখে তাকে বলল, আপনাকে একটা কথা বলার ছিল, কেমন ভাবে নেবেন ঠিক জানি না, অনুমতি দিলে বলবো। হ্যাঁ বলো না বাবা, এত কিন্তু কিন্তু করছো কেন? আসলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলার ছিল। বুঝতেই পারছেন এভাবে বলা যায় না। আমি মা বাবাকে নিয়ে কয়েকদিন পর আসবো, তখনই না হয় সব কথা হবে। কিছু কি হয়েছে? না না, ভয় পাবেন না, ভালো কথাই রয়েছে, বলতে পারেন শুভ কাজ। কথাটা শুনে যা বোঝার বুঝে গিয়েছিল কঙ্কনা। নিশ্চয়ই বিয়ের সম্বন্ধের কথা বলবে, তাছাড়া আর কি। রাজন্যাকে যা সুন্দর দেখতে, তাতে যে কারোরই পছন্দ হওয়ার কথা। কথা যখন হচ্ছিল, রাজন্যা পাশের ঘরেই ছিল, ছোট বোনের সাথে গল্প করছিল। প্রদীপদার মুখে এই কথাটা শুনে তার ইচ্ছে করছিল সেই মুহূর্তে চিৎকার করে লাফিয়ে উঠতে, কিন্তু তখন তা সম্ভব হয়নি। নিজের বিয়ের জন্য কেউ কি এভাবে লাফায়? তবে সেই আনন্দে তারপর থেকে প্রায় সারাক্ষণই সে মুচকি মুচকি হেসে চলেছে। বাড়িতে কথাটা অনেক আগে চাউর হয়ে গেছে, তাই আজকে বাজারে গিয়ে কিছু কেনাকাটাও করে এনেছে নিরুপমার বাবা। বাড়ির সবাই, বিশেষ করে বুড়ি রাজলক্ষ্মী ভীষণ খুশি। নাতনির গাল ধরে তিনি মাঝে মাঝে আদর করে বলছেন, বিয়ে করে সুখী হ মা, অনেক সুখী হ, দিদিটার মতো ধিঙ্গি হোস না যেন। এ কথা শুনে নিরুপমা এখনো কিছু বলেনি, সে একটু বেশি চুপচাপ হয়ে গেছে। মা বাবা বোন কত আনন্দ করছে, শুধু সেই যোগ দিতে পারছে না। প্রদীপ তার ছোটবেলার খেলার সাথী ছিল, একসঙ্গে বর বউ খেলেছে কত। তাকে আর ওকে নিয়ে তখন সবাই মজা করত। সেই তার সাথে রাজন্যার বিয়ে দেবে, এ তো খুবই ভালো কথা। তাহলে খারাপ লাগা আসছে কেন? খালি মনে হচ্ছে সবকিছু এত সহজে হবে না। আসলে ছোটবেলায় একটা বয়সে প্রদীপকে দেখতে নিরুপমার নিজেরও ভারী ভালো লাগতো। তখন সেও স্বপ্ন দেখতো তার বিয়ে হবে, সংসার হবে। কিন্তু তারপরের একটা দুঃস্বপ্নের কথা ভাবলেই আজও শিউরে ওঠে সে। সেদিনের পর থেকে এই বিয়ে, ভালোবাসা, এইসব বস্তুগুলোর উপর তার মন উঠে যায়। এমনিতেই চুপচাপ নিরুপমা হয়ে যায় আরো বেশি চুপচাপ। এসব তো গেল পুরনো কথা। এদিকে এখন নতুন আরেকটা সমস্যা হয়েছে। সে তার পায়ের একটা নুপুর খুঁজে পাচ্ছে না। কখন হারিয়েছে সেটা খেয়াল নেই। মা বাবা জানতে পারলে ভীষণ রাগারাগি করবে। কি যে হবে এরপর। এইসব বিভিন্ন কারণে নিরুপমার মনটা ভীষণ খারাপ হয়ে রয়েছে। সন্ধ্যার কিছু আগে ওনারা এসে পড়লেন। মেয়েকে সুন্দর করে সাজিয়ে খাবার দাবার একবার গরম করে নিয়ে এলো কঙ্কনা। হবু জামাইকে আজ আরো ভালো লাগছে দেখতে। মনে মনে রাজন্যাকে এর পাশে দাঁড় করিয়ে দেখলো সে, কি সুন্দর মানাচ্ছে দুটিকে, যেন রাজ্যটো। প্রদীপের সাথে আজ এসেছে ওর বাবা, জেঠিমার ছোট কাকা। কি জানি কি সব প্রশ্ন করে বসে। এত তাড়াতাড়ি সব ঠিক হলো যে মেয়েটাকে কিছু শেখানো হয়ে ওঠেনি। ভাগ্যে যা আছে, ভগবান যা লিখে রেখেছে তাই হবে, আর কি। মাটির কলসি থেকে ঠান্ডা জল এনে ওনাদের দিলেন কঙ্কনা। মিষ্টিও দিলেন সামান্য। যা দাম এইসব খাবারের, এটুকু কিনতে হিমশিম খেয়ে যাচ্ছে এরা। মিষ্টি একটু মুখে দিয়ে ছেলের জেঠিমাই প্রথম কথা বললেন, আপনিই তো ছোট বউ, আপনার সব যা ভাসুরি তো আলাদা থাকে। দত্ত বাড়ির যা সুনাম ছিল এককালে, তার আর কিছুই নেই দেখছি। আগে হ্যাঁ, ওই আর কি। আপনারা মিষ্টি খান না? বাবা প্রদীপ, তুমি বসে আছো কেন, খাও কিছু। প্রদীপ তাও কিছু খেলো না। তার মনে এখন অন্যরকম একটা সন্দেহ এসেছে, যার জন্য মিষ্টি কেন আর কিছুই ভালো লাগছে না। কারণ একটু আগে সে দেখেছে উঠোনের বাইরে খুব সাধারণ একটা শাড়ি পরে নিরুপমা যাওয়া আসা করছিল খানিকক্ষণ আগে। যাকে আজ দেখতে আসার কথা, সে কি এত সাধারণ সাজে থাকবে? নাকি অন্য কোনো ব্যাপার? এরা হয়তো অন্য কিছু ভেবেছে তার নিজের মা বাবার মতো। কয়েকদিন আগে সে যখন এই বাড়ির মেয়ে বিয়ে করার ইচ্ছাটা জানিয়েছিল, তখন প্রথমে মা খুব খুশি হয়ে বলেছিল, তুই যে বাপ, বিয়ে করতে রাজি হয়েছিস সেই কত। গরিবের ঘরের মেয়ে তো কি হয়েছে, বাচ্চা মেয়ে, সব শিখিয়ে পড়িয়ে নেব, ও নিয়ে তুই ভাবিস না। প্রদীপ মায়ের কথা শুনে একটু ইতস্তত হয়ে উত্তর দিয়েছিল, মা, আমি কিন্তু ও বাড়ির বড় মেয়েকে বিয়ে করতে চাই, নিরুপমা। আর ও কিন্তু একেবারে বাচ্চা মেয়ে নয়, ও 18-র কিছু বেশি হবে হয়তো। সে মেয়ের এখনো বিয়ে হয়নি? এই তো সেদিন সেজে বউ বললো যে বিয়ের কথা পাকা। তাহলে তুই কি পাগল হয়ে গেছিস খোকা? সে মেয়ের তো তোর মতনই বয়স, বছর দুয়েকের ছোট হবে মাত্র। সেই ধাড়ি মেয়েকে তুই বিয়ে করবি? ছেলের কথা শুনে চিৎকার করতে লাগলেন ললিতা দেবী। বাড়ির সবাই প্রদীপকে বোঝাতে লাগলো, কিন্তু প্রদীপ সিদ্ধান্তে অটল রইল।
এই বিয়ের পেছনে তার নিরুপমাকে পছন্দ তো রয়েছে, তবে আরো বড় একটা কারণ রয়েছে, আর সেটা কাউকে বলাও যাবে না। সারাদিন ধরে ছেলেকে বোঝানোর পরও যখন প্রদীপ বলল নিরুপমার সাথে আমার বিয়ে না দিলে পড়াশোনা শেষ করে আমি সন্ন্যাস নেব, কখনো আর এ বাড়িতে ফিরবো না। কিন্তু খোকা, এমন মেয়েকে বিয়ে করলে তোকে সারাটা জীবন বউয়ের পায়ের তলায় থাকতে হবে। ওই মেয়ের কত সম্বন্ধ ভেঙেছে, আর তুই এমন জেদ নিয়ে আছিস। হ্যাঁ, আমি নিরুপমাকে বিয়ে করব। এরপর আর কোনো কথা হয় না। দুই ছেলে জন্মের পরই মারা যায়। এই একমাত্র সবে ধন নীলমণি তাদের বংশের প্রদীপ। আদরের ছেলের কথা তাই আর কেউ ফেলতে পারেনি। নিরুপমার জন্য শেষ অবধি সম্বন্ধ নিয়ে তারা এ বাড়িতে এসেছে। প্রদীপ গম্ভীর মুখ করে বসে রইল। তার মন বলছে মায়ের মতো এরাও হয়তো ভেবেছে ওই রাজন্যার সাথেই তার বিয়ের কথাবার্তা তারা বলতে এসেছে, কিন্তু এটা তো সত্যি নয়। প্রদীপের জেঠিমা এতক্ষণে রাজলক্ষ্মীর দিকে ফিরে বললেন, আপনার বড় নাতনি নিরুপমার সাথে আমাদের ছেলের সম্বন্ধ করার জন্য আমরা এসেছি। যদিও কারোরই তেমন মত ছিল না, তবু আর কি করব, একটাই মাত্র বংশের ছেলে, তাই মেয়েকে প্রথমে একবার আনুন দেখি। এত বড় মেয়ে এখনো আপনারা বিয়ে দেননি। সত্যি বাপু, বুঝে পাই না আপনাদের আক্কেল কেমন। কথা শুনে পাথরের মতো দাঁড়িয়ে রইল কঙ্কনা। এ কি শুনছে সে? পায়ের তলার মাটি যেন শুনে বরফ হয়ে গেছে এক নিমেষে। বিয়ের কথা ওরা বলতে এসেছে নিটুর জন্য, মেজ মেয়ের জন্য নয়। এটা কি করে হয়? তাদের বুঝতে এত বড় ভুল হলো। সঙ্গে সঙ্গে মুখের সামনে রাজনার মুখখানা ভেসে উঠল। আহারে, মেয়েটা সকাল থেকে সেজে গুজে বসে আছে কত আশা নিয়ে। নতুন বিয়ে হবে, সংসার হবে। মনে মনে তার প্রদীপ দাকেও মেয়েটা খুব পছন্দ করত, আর আজ নিজের দিদি কিনা তার সতীন হয়ে গেল। মেয়েকে গিয়ে এখন কথাটা কিভাবে বলবে সে, কিভাবে? থমথমে মুখে ঘরে ঢুকলো কঙ্কনা। বিছানার উপর সেজে গুজে বসে থাকা রাজন্যাকে প্রায় উপেক্ষা করেই বড়মের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল, নিরু, তাড়াতাড়ি তৈরি হয়ে নে তো। এখন কোনো প্রশ্ন করবি নে, আয় চুলটা আঁচড়ে দি। রাজন্যা যাবে না এখনো ঘরে? নিরুপমা কয়েকটা শাড়ি আর নিজের বইগুলো গোছাচ্ছিল। মায়ের এমন কথায় খানিক অবাকই হলো সে। ব্যাপারটা ঠিক বুঝতে পারলো না, তাই বারণ সত্ত্বেও প্রশ্ন করেই বসলো। কঙ্কনা আগের মতোই গম্ভীর গলায় বলল, বললুম তো একবার, বেশি বকবক করতে পারবো না এখন, যা বলছি তাই কর দেখিনি। বিরক্ত মুখে তাড়াতাড়ি করে নিরুপমার চুলে একটা মানানসই খোপা বেঁধে দিল কঙ্কনা। পুরনো শাড়িটা পাল্টে নতুন শাড়িও পরিয়ে দিল। চোখ মুখের গড়ন ভালো হলেও মেয়ে শ্যামলা, এর উপর আর কি সাজগোজ করাবে বুঝে পেল না সে। আগে থেকে জানলেও না হয় হলুদ বেসন কিছু মাখানো যেত। যাগ্গে, এখন আর কিছুই করার নেই। রাজনার কথা চিন্তা করেও এখন আর লাভ নেই। যে যার ভাগ্য নিয়ে এসেছে এই পৃথিবীতে, কেউ তা খণ্ডাতে পারবে না। এবার ভালোই ভালো এই পরিবারে নিরুপমাটার বিয়ে হয়ে গেলেই শান্তি। তবে কঙ্কনার মনে হচ্ছে নিরুর বিয়ে এখানেই হবে, এখানেই, আর কোনো গন্ডগোল হবে না। রাজন্যা এতক্ষণ চুপচাপ বসে মা আর দিদির কাণ্ড কারখানা দেখছিল। মা ব্যস্ত হয়ে বড়দিদিকে সাজিয়ে পাশের ঘরে নিয়ে চলে গেল, আর পাশে পাশে ছোট বোনও ঘুরঘুর করতে করতে গেল। মা একবারও তার দিকে তাকালো না পর্যন্ত। পাত্রপক্ষ তো এসে গেছে, এবার তো তার যাওয়ার কথা সেখানে। তাহলে সেখানে বড়দিদি কেন গেল? সামনেও তো কেউ নেই যে সে জিজ্ঞেস করবে ব্যাপারটা কি হলো। শেষে কৌতূহল চাপতে না পেরে পাশের ঘরে উকি দিয়ে দেখার চেষ্টা করতে লাগলো রাজন্যা। পাশের ঘরে তখন ছেলের বাড়ির সবার সামনে নিরুপমা বসে আছে মাথা নিচু করে। এই মেয়ে দেখতে আসা যে বোনের জন্য নয়, বরং তার নিজের জন্যই, এই ব্যাপারটা এখন পরিষ্কার হয়ে গেছে। শুধু মনের ধোঁয়াশাটা কাটছে না। একটু দূরে বসে থাকা প্রদীপের দিকে বারবার আর চোখে দেখছে নিরুপমা। যতবারই চোখ যাচ্ছে ততবারই প্রদীপের তার প্রতি মুগ্ধ দৃষ্টি লজ্জা পেয়ে যাচ্ছে নিরুপমা। এরকম ঘর ভর্তি লোকের সামনে এইভাবে কেন তাকিয়ে আছে ছেলেটা? এতক্ষণ চুপ থাকার পর প্রদীপের জেঠিমা বললেন, মাথাটা নিচু করে রাখলে মুখ কেমন করে দেখব? বয়স তো কম নয়, অত কচি মেয়েদের মতো লজ্জা পাওয়ার ঢং আর করতে হবে না। নিরুপমা কিছু না বলে মুখ তুলে চাইল। আশ্চর্য, আজ তার একটুও কারো কথায় রাগ হচ্ছে না। এমনকি তার নিজের জন্য যে মেজ বোন রাজন্যা এত কষ্ট পেল, সেটা ভেবেও খারাপ লাগছে না। তাহলে কি সে এতটাই স্বার্থপর হয়ে গেল নাকি? হঠাৎ করে এমন পরিবর্তন কি হতে পারে কারোর? এই এত কিছুর উত্তর কিছুই জানা নেই তার কাছে। ছেলের জ্যাঠামশাই এবার মুখ খুললেন। নিরুপমার দিকে তাকিয়ে বললেন, নাও, মুখ অনেক দেখাতো হলো, এবার নিজের পাটা একটু দেখাও তো দেখি কেমন গরম। কোনো কথা না বলে যন্ত্রের মতো শাড়ির নিচের অংশটা সামান্য উঁচু করে পায়ের পাতাটা বের করলো নিরুপমা। আর তখনই প্রদীপের জেঠিমা প্রায় চিৎকার করে বললেন, ও মা, এ কেমন ব্যাপার? মেয়ের এক পায়ে নুপুর কেন? আরেকটা হারিয়ে ফেলেছো নাকি বাছা? কঙ্কনাও মেয়ের পায়ের দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। সত্যিই তো, বা পায়ের নুপুরটা কোথায় গেল?
পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সে শাশুড়ি মায়ের মুখের দিকে চাইল। রাজলক্ষ্মী সেটা বুঝতে পেরে সামান্য কেশে জেঠিমার দিকে চেয়ে বলি, ও মা, আপনি ক্ষমা করে দেন মেয়েটাকে। বাচ্চা মেয়ে কোথায় হারিয়ে ফেলেছে, ওর বাপ গড়ে দেবে খন আরেকটা। সে না হয় দেবে, তবু মেয়ে মানুষের এমন করে গয়না হারানো ভালো লক্ষণ নয় বাবু। আর বাচ্চা মেয়ে কাকে বলছেন? এই ধাড়ি মেয়েকে ঘরের বউ করে তুলবো এই কত? বেশ বিরক্তির সাথে কথাগুলো বলল মহিলা। অন্য সময় হলে এই কথাগুলোর হয়তো একটা উত্তর দিয়ে বসতো নিরুপমা, কিন্তু আজকের কথা আলাদা। আজ কিছু বলতে ইচ্ছে করছে না। আর তার মধ্যে নুপুরের প্রসঙ্গটা ওঠায় আরো অস্থির লাগছে তার। সত্যি সে তো নিজেও বুঝতে পারছে না যে নুপুরটা কোথায় হারালো, কিন্তু সেই মুহূর্তে প্রদীপের মুখের যে অস্বাভাবিক পরিবর্তন ঘটলো তা কেউ দেখতে পেল না। এক নিমেষে বুকের ধুক পুকানি যেন 1000 গুণ বেড়ে গেল প্রদীপের। এই ভয়টাই সে পাচ্ছিল। পুলিশের কাছে যে একটা নুপুর পাওয়া গেছে, সেটা যে এটারই অপর অংশ তাতে কোনো সন্দেহ নেই। বাড়ির লোক দেখেনি বলে ব্যাপারটা বুঝতে পারেনি, সে তো দেখেছে, গ্রামের অনেকেই দেখেছে। এরপরে এই নিয়ে আরো সমস্যা হতে পারে। তার আগে নিরুপমাকে সাবধান করতে হবে, না হলে তার নিজেরই বিপদ হবে, অনেক বড় বিপদ। দিন 10 পর নিরুপমার বাড়িতে বেশ ব্যস্ততা। আর 1 সপ্তাহ পরে মেয়ের বিয়ে বলে কথা। অত বড় বাড়িতে সম্বন্ধ, আয়োজন কি সামান্য হলে চলে? কঙ্কনা মোটামুটি সব গয়না জোগাড় করে ফেলেছে। বিয়ের খরচপাতি খানিকটা বেশি হচ্ছে। তারপর আবার ছেলের জেঠিমা গোপনে কিছু নগদ টাকাও চেয়েছে। জামাই নাকি শুনলে রাগ করবে, তাই এরকম গোপনে যাওয়া, সেটাও দিতে হবে। তার মধ্যে আজকাল মেজো মেয়ে রাজন্যাও কেমন যেন বদলে যাচ্ছে। দিদির সাথে ভালোভাবে কথা বলে না, সব সময় একটা রাগ বা অভিমানের মধ্যে থাকে। কঙ্কনা সবই বোঝে, কিন্তু তার এই মুহূর্তে কিছুই করার নেই। দুটোই নিজের পেটের সন্তান, কার জন্য কাকে ছেড়ে দেবে? তার থেকে বরং নীরুর বাবাকে বলে এখন যদি রাজন্যার জন্য একটা পাত্র পাওয়া যায়, তবে মেয়েটা হয়তো নতুন সংসারে কষ্ট ভুলে থাকবে, সেটাই ভালো হবে। তবে আনন্দের মাঝেও দুঃখ থাকে, আর সেটাই বোধহয় ছিল নিরুপমার ভাগ্যে। সেদিন রাতের বেলায় শুয়ে তার কিছুতেই ঘুম আসছিল না নানা কথা ভেবে। তার মনে এখন নতুন একটা ভাবনা এসেছে, সেটা হলো পত্রিকায় বেরোনো একটা ছবি। নিরুপমা মাঝে মাঝে গ্রামের স্কুলে লাগোয়া লাইব্রেরি থেকে খবরের কাগজ এনে পড়ে। আজ সকালে এনেছিল। সেখানে প্রথম পাতাতেই বড় বড় করে লেখা, ভিন গ্রামে গিয়ে রহস্যময় মৃত্যু যুবকের, খুনের কারণ এখনো স্পষ্ট নয়, পুলিশ তদন্ত চালাচ্ছে। লেখার নিচে একটা সাদা কালো ছবি। এই লোকটার মৃতদেহই তো সেদিন রাতে দেখেছিল সে জঙ্গলের পাশে। মনে মনে রক্তাক্ত সে দৃশ্য মনে করে শিউরে উঠল নিরুপমা। কি ভয়ঙ্কর সে দৃশ্য! আহারে, খবরের পাতার এই লোকটা ছবি তোলার সময় বেঁচে ছিল, আর এখন সে মৃত। মানুষের জীবন কত ক্ষণিকের জন্য, এই আছে এই নেই। পুরো খবরটা পড়ে যেটুকু বুঝেছে সে, তার অর্থ দাঁড়ায় এই যে মৃত ব্যক্তিটি কলকাতার একটা কলেজে লেখাপড়া করত, বিশাল বড় বাড়ির ছেলে। কোনো এক দরকারে সেদিন কয়েকের জন্য কলকাতা ছেড়ে বেরিয়েছিল, আর ফেরা হয়নি। খুব শীঘ্রই মৃতের পরিবারের তরফ থেকে বিশেষ তদন্ত শুরু হবে। এতদিন খুনের ঘটনায় নিরুপমা মাথা ঘামায়নি, কিন্তু কিছুদিন আগে প্রদীপের কথা শুনে চিন্তাটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। নিরুপমার এমনিতেই ধারণা হয়েছিল খানিকটা যে তার নুপুরটা খুনের জায়গাতেই কোথাও হারিয়েছে। প্রদীপের কথা শুনে সে পুরোপুরি নিশ্চিত হলো। সেদিন লুকিয়ে তাদের দেখা করার কথাটা ভাবলে এখনো লজ্জায় লাল হয়ে যাচ্ছে নিরুপমা। প্রথমে চিঠিটা পেয়ে তো একদম অবাক হয়ে গিয়েছিল সে। ছেলেটা কি পাগল? তার ছোট বোন অনুপমার হাত দিয়ে চিঠি পাঠিয়েছে। কেউ যদি দেখে ফেলতো কি ভাবতো? ছি, তবে লজ্জা লাগলেও সুন্দর ভালো লাগার অনুভূতি অবশ্যই একটা ছিল। চিঠির বক্তব্য অনুযায়ী বিকেলবেলা নদীর ধারে দেখা করতে গিয়েছিল নিরুপমা। কথা মতো প্রদীপও আগে চলে এসেছিল। বিকেলের হালকা আলোয় নদীর ধারে জায়গাটা এত সুন্দর লাগছিল যে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। নিরুপমা আসতে প্রদীপ একগাল হেসে বলল, ভালো আছো নিরুপমা? আমি কেমন আছি জানতে চাইলে না তো? ভালোই থাকবে আশা করি। তা ভালো আছি। তবে তোমার সাথে কিন্তু আজ আমি কোনো বিশেষ ভালোবাসার কথা বলতে আসিনি। এসেছি একটা ভীষণ গোপন কথা বলতে। মাথাটা উঁচু করে প্রদীপের চোখের দিকে চাইল নিরুপমা। কি সুন্দর লাগছে ছেলেটাকে। প্রদীপ তা এত সুন্দর একজন, তা তো আগে খেয়াল করেনি সে। এই সৌন্দর্যের সাথে তাকে কি আদৌ মানায়? রাজন্যাকেই বোধ হয় এখানে সব থেকে ভালো মানাতো। বোনের জন্য হঠাৎ করে খুব খারাপ লাগতে লাগলো তার। মেয়েটার মনটা সে দিদি হয়ে এভাবে ভেঙে দিল। কিন্তু সবকিছু ভাগ দেওয়া গেলেও এই ভালোবাসার মানুষের ভাগ তো দেওয়া সম্ভব নয়। এখানেই সবাই সব সম্পর্ক ভুলে ভীষণ স্বার্থপর হয়ে যায়, ভীষণ। প্রদীপের মুখে আনন্দের সাথেও কোথাও যেন একটা দুশ্চিন্তাও ছিল। তা দেখে নিরুপমা আস্তে আস্তে বলল, কি গোপন কথা? তোমার পায়ের আরেকটা নুপুর কোথায় আছে এটা জানো কি? নিরুপমা অবাক হয়ে বলল, না তো, তুমি কি জানো? পুলিশের জিম্মায়।
মানে? চমকে উঠল নিরুপমা আবার। মানে হলো খুনের আগে বা পরে তুমি নিশ্চয়ই ওই জঙ্গলের কাছে গিয়েছিলে, সেখানে কোনোভাবে খুলে পড়ে গেছে সেটা, পুলিশ সেটাকে নিজেদের সাথে নিয়ে গেছে। ওটা অনেক বড় ব্যাপার হতে পারে। বিপদটা কত বড় বুঝতে পারছো নিরুপমা? কি করব তাহলে আমি এখন? হয় এই নুপুরের আরেকটা জোর আমি বানিয়ে দেব তোমায়, সেটা পরে থাকো, আর না হলে এটাকেও ফেলে দাও দূরে কোথাও, আমি অন্য নকশার নুপুর তোমায় গড়ে দেব। দ্বিতীয়টাই বেশি ভালো হবে বোধ হয়, তাই না? নিরুপমা কোনো জবাব দিল না। তার মাথা এলোমেলো লাগছে। হাওয়া কোন দিকে এগোচ্ছে সে বেশ বুঝতে পারছে। খুন সে করুক বা না করুক, এই ব্যাপারে জড়িয়ে গেলেই তো কেলেঙ্কারি হবে। ভীত চোখে প্রদীপের দিকে তাকিয়ে নিরুপমা বলল, তুমি যা ভালো বোঝো করো, আমি কিছু ভাবতে পারছি না। বেশ, আমি নতুন জোর কালই পাঠিয়ে দেব, কেউ বুঝবে না। তুমি তবে এখন এক পায়ে নুপুরই পরে থাকবে। নতুন নুপুর তো, একটু ঘষে নেবে যাতে পুরনো লাগে। এটুকু পারবে তো? পারবো। ঠিক আছে, কাল বিকেলে এখানেই দেখা করো লুকিয়ে, মনে থাকবে? এই নুপুর ঠাকুরের নামে ফেলে দাও নদীর জলে এক্ষুনি। সেদিন প্রদীপের কথা মতো সেটাই করেছিল নিরুপমা। পরের দিন গিয়ে নতুন নুপুরও নিয়ে পড়ে নিয়েছে। ঝোঁকের মাথায় এর মধ্যে কোনো অস্বাভাবিকতা বুঝতে পারেনি সে। এমনকি প্রদীপ নিজে হাতে তার পায়ে সেই নুপুর পরিয়ে দেওয়ার সময়ও ভয়ে উত্তেজনায় তার একটু লজ্জাও লাগেনি সেই সময়। তবে আজ রাতে এভাবে জেগে থাকতে থাকতে তার মনে হলো, সত্যিই তো, কিভাবে মারা গেল লোকটা? কে খুন করলো? এই গ্রামে খুব বেশি লোকজনও থাকে না, তাদের মধ্যে থেকে কে দায়ী? গ্রামের প্রধান দীনবন্ধু কাকা হতে পারে। তাকে সন্দেহ করার একটা কারণ আছে। খুনের প্রথম দিন থেকে তিনি বারবার মানুষের বদলে ওই ভূত, দৈত্যী, দানব এদের উপর দোষ চাপাচ্ছে। কিন্তু তিনি খুন করবেন কেন? কি উদ্দেশ্য? সেই যদি করে থাকে তাহলে নিরুপমাকে সেদিন রাতে কি সে দেখেনি একবারও? কে জানে কি আসল রহস্য? তবে বিয়ের চিন্তায় মশগুল নিরুপমার মনে একবারও এই ভাবনা এলো না যে খুনের রাতে সে যে জঙ্গলে গিয়েছিল সেটা জেনেও প্রদীপ একটু অবাক বা রেগে গেল না কেন? একটু হলেও যেখানে নিরুপমাকে সন্দেহ করার কথা, সেখানে সে যেন নিশ্চিত যে নিরুপমা খুন করেইনি। এর কারণ কি শুধুই তার প্রতি ভালোবাসা, নাকি আরো অন্য কিছু? অপেক্ষার প্রহর শেষ করে অবশেষে আজ সেই দিনটাই এসেই পড়ল। কাক ভরে উঠে নিজের বালিশে হেলান দিয়ে খুব অবাক হয়ে নিরুপমা চারিদিকটা দেখতে লাগলো। তাদের এই ছোট্ট ভাঙাচোরা বাড়ি, মাটির বড় দালান, আর তার আশেপাশের জায়গাগুলো কি প্রথম থেকে এত সুন্দর ছিল, এত রঙিন ছিল, নাকি আজকের বিশেষ দিনটার জন্য সবকিছুই এমন উজ্জ্বল লাগছে? হয়তো দ্বিতীয় সম্ভাবনাটাই সত্যি। নিরুপমা আজকাল নিজেই নিজেকে বিশ্বাস করে না। কি করে সে এক কথায় প্রদীপকে বিয়ে করতে রাজি হলো? কি করে সে ওর থেকে একটা উপহার পর্যন্ত নিয়ে নিল? ব্যাপারগুলো কি বাড়াবাড়ি হয়ে যায়নি? নিরুপমা তো জেদ ধরেই ছিল যে পড়াশোনার অজুহাত দেখিয়ে দেখিয়ে বা কোনো এক বাহানায় সে কখনো বিয়েই করবে না, কারণ বিয়ে করলেই হয়তো অন্য পুরুষের সামনে মনে পড়ে যেত বছর 5 আগে ঘটে যাওয়া সেই অস্বস্তিকর ঘটনা। নিরুপমা তখন রাজনার থেকেও বয়সে ছোট, ওই 13 বা 12 হবে হয়তো। স্কুলে পড়াশোনায় ভালো বলে বেশ নাম তখন তার। মনে মনে নিরুপমা সবসময় ভাবতো যে পড়াশোনাটা সে সবসময় করবে, সবসময়, কোনোদিনও ছাড়বে না। বাড়িতে বইয়ের অভাবের জন্য স্কুলের মাস্টারদের কাছেও বই চাইতো, এতটাই আগ্রহ ছিল তার। সে স্কুলে কোনো শ্রেণী আলাদা করে ভাগ করা ছিল না। এক একদিন এক একজন আসতেন, বা গ্রামে শহর থেকে কোনো বিশিষ্ট ব্যক্তি এলে তাকে দিয়েও ছাত্রছাত্রীদের পড়ানো হতো। এমনই একদিন নতুন মাস্টারের কাছে নিরুপমা গিয়েছিল একটা বইয়ের খোঁজ করতে। যদিও পড়ার বই নয়, সেটা ছিল গল্পের বই। তখনের সেই নতুন মাস্টার খুব ভালো পড়াতেন তাদের। নিরুপমাকে তিনি গল্পের অনেক বই দেওয়ার জন্য নিজের বাড়িতে আসতে বললেন একদিন। সরল মনে তা বিশ্বাস করে নিরুপমাও সেখানে যায় চুপি চুপি, কাউকে কিছু না জানিয়ে। বোধহয় পৃথিবীর নির্মমতা সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না তখন। গ্রামের একদম শেষের দিকে নতুন মাস্টারের বাড়ি গিয়ে পৌঁছাতেই তার অদ্ভুত একটা অনুভূতি হয়। দরজা জানালা বন্ধ করে সেই মাস্টার বাঁকা হাসি মুখে বসে আছেন, যেন তার জন্যই অপেক্ষা করছিলেন। কথা না বাড়িয়ে ভয়ে ভয়ে নিরুপমা বলে ওঠে, মাস্টার মশাই, আমাকে যে সে বইখানা দেবেন বললেন। হ্যাঁ দেব তো, তুমি এখানে বিছানায় বসো খানিকক্ষণ, আমি এনে দিচ্ছি। বিপদের গন্ধ পেয়েও নিজের মনস্থির করতে পারছিল না নিরুপমা। তার একবার ইচ্ছে করছিল যে ছুটে পালিয়ে যায়, কিন্তু তার করা হয়নি। বিছানার দিকে একটু এগোতেই সে নতুন মাস্টার হঠাৎ করে জোরে চেপে ধরেন তাকে। আচমকা আক্রমণে হকচকিয়ে যায় নিরুপমা, নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় মাটিতে। সেই শয়তান তখন আরো চেপে জড়িয়ে ধরে তাকে।
নোংরা হাতে পিঠের অনাবৃত অংশে স্পর্শ করতে যায়, আর ঠিক তখনই শরীরের সর্বশক্তি দিয়ে নিরুপমা কামড়ে ধরে সেই হাতখানা। তারপর বাঁধন আলগা হতেই ছুটে পালিয়ে যায় কোনো রকমে দরজা খুলে। মুক্তি পেয়ে বাইরে খোলা আকাশের নিচে বেরিয়েও আতঙ্ক পিছু ছাড়ে না তার। টলতে টলতে বিকেলে যখন বাড়ি পৌঁছয় তখন নিরুপমার গায়ে ভীষণ জ্বর। সেদিনের ঘটনা আজও কাউকে খুলে বলতে পারেনি সে। তখন বয়স অল্প থাকায় কোনটা উচিত আর কোনটা অনুচিত সেভাবে বোঝেনি সে। মাঝে মাঝে মনে হয়েছে মাকে সবটা খুলে বলতে পারলে ভালো হয়। আবার মনে হয়েছে এসব শুনেই হয়তো মা বলে বসবে, মেয়ে মানুষের অত লেখাপড়া নিয়ে মাতামাতি থাকলে এ কাণ্ড হয়, এমন সর্বনাশ কেন করলি, ইত্যাদি ইত্যাদি। নিরুপমা শুনেছিল অপরাধী সেই মাস্টার নাকি কয়েকদিন পরে এখানের বসতি উঠিয়ে অন্য কোথায় চলে গেছে। সে তো চলে গেল নিজে অপরাধের শাস্তি ভয়ে, কিন্তু তার সাথে আজীবনের মতো নষ্ট করে দিয়ে গিয়েছিল নিরুপমার শৈশব। মাঝে মাঝে ভীষণ আফসোস হয় তার, কেন সেদিন ঘরে ঢোকার সাথে সাথে পালিয়ে গেল না সে, তাহলে এসব কিছুই ঘটতো না। কিন্তু যা হওয়ার ছিল তা তো হবেই, খারাপ লাগলেও তা হবে। হয়তো সেই ঘটনার রাগে দুঃখে জেদের বশেই নিরুপমা আগের আসা সব সম্বন্ধকে যেভাবে নাকচ করেছে, সেটা না ঘটলে এগুলো কিছুই করতে পারতো না। কোনো এক বয়স্ক দোজে বরের স্ত্রী হয়ে সারা জীবন কাটাতে হতো, আর প্রদীপের সাথে বিয়েটাও কখনোই ঠিক হতো না। তবে তখন সে সময় আজকের এরকম নিরুপমা যদি থাকতো, তাহলে গল্পটা বোধহয় অন্য হতো। নিজের অপমান লজ্জায় এসবের তোয়াক্কা না করে সে অপরাধীর শাস্তি দিয়েই ছাড়তো। আইনের মাধ্যমে না হোক নিজের ক্ষমতাতেই দিত, পারলে খুন অবধি করে দিত ওই শয়তানটাকে। খুনের কথা মনে আসতেই চমকে উঠল নিরুপমা। পুরনো দিনের কথাগুলো ভাবতে ভাবতে সে তো প্রায় হারিয়েই গিয়েছিল। দরজায় দুমদুম করে কেউ ধাক্কা দিচ্ছে, মা বোধহয়। তাই তো, মা ধাক্কা তো দেবেই, আজ তো তার বিয়ে, কত কাজ বাকি রয়েছে। আর সে কিনা এভাবে বেলা অবধি বিছানায় বসে আছে। তাড়াতাড়ি করে লাফিয়ে বিছানা থেকে নামলো নিরুপমা। পায়ের নুপুরটা রিন রিন শব্দটা কানে যেতেই মাথা নিচু করে একটু মুচকি হাসলো। প্রদীপ কথা দিয়েছে যে বিয়ের পরে তাকেও শহরে নিয়ে যাবে, আর সে যত পড়তে চায় তত অবধি বিনা বাধায় পড়তে পারবে। সত্যি এতদিন ধরে সে যেন অপেক্ষাই করছিল আজকের দিনের। কঠিন শক্ত খোলসের আড়ালে এরকম একটা কোমল নিরুপমা যে এতদিন লুকিয়েছিল গভীরে, আজ এমন সুন্দর দিনে সে ঝলমলে মুখ নিয়ে একরাশ আনন্দের সাথে দরজাটা খুলল। গায়ে হলুদের পর্ব মিটে গেলে কঙ্কনা সন্ধ্যের জন্য আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল। আজ বাড়িতে যদিও অনেক আত্মীয় স্বজন এসেছে, তবু নিজের মেয়ের বিয়েতে নিজেকেই তো সব কাজ গুছিয়ে করতে হয়। প্রায় 50 জন লোক খাবে, তাদের বসার জায়গাটাও তো সুন্দর হওয়া দরকার। ঘর ঝাঁট দেওয়া, উঠোন নিকোনো, ফুলের মালাগুলো ঠিক লাগানো হয়েছে কিনা দেখা, হেসেলে খাবার ঠিক আছে কিনা দেখা, এরকম আরো কত কাজ। উজ্জ্বল হলুদের আভায় নিরুপমার মুখটা ভারী সুন্দর লাগছে। রাজন্না দূর থেকে একবার দিদির মুখের দিকে তাকালো। এতদিন তার বড় দিদির উপর প্রচন্ড রাগ ধরতো। প্রদীপ দাদা যে তার বদলে দিদিকে পছন্দ করতে এসেছে, সেটা জানার পর দিদি একটুও না করলো না, যেন সে তৈরি ছিল এটার জন্য। এরপরে অভিমানে যখন রাজন্না কোনো কথা বলেনি কারো সাথে, তখনও দিদি এগিয়ে আসেনি তার রাগ ভাঙাতে, যেন তার আগে এই জগৎ সংসারের কিছুই যায় আসে না। তবে আজ রাজনার আর তেমন রাগ হচ্ছে না, বরং খুব কান্না পাচ্ছে। আজকের পর দিদি এ বাড়িতে আর থাকবে না। সারাদিন বইয়ে মুখ গুজে কেউ বিছানায় বসে থাকবে না। মায়ের কথার বিরুদ্ধে আর কেউ জোর গলায় চেঁচাবে না। প্রথম প্রথম রাজনার মনে হতো যে প্রদীপদার পাশে তার থেকে বেশি আর কাউকে মানাবে না। তবে এখন দিদির মুখ দেখে মনে হচ্ছে যে দিদি সব থেকে বেশি যোগ্য প্রদীপদার জন্য। এখন প্রদীপদার সম্বন্ধে কিছু ভাবাটাও উচিত নয়। সে বর্তমানে সম্পর্কে তার জামাইবাবু, সেই শ্রদ্ধাটুকুই রাখা উচিত। এসব ভাবতে ভাবতেই কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো তা বুঝতেই পারল না সে। হুঁশ ফিরল উলুধ্বনির শব্দে। বর কি তাহলে এসে গেল? এসে যাওয়ারই কথা, গোধূলি লগ্নে তো বিয়ে। চুপি চুপি পাশের ঘরে গিয়ে একবার নিরুপমার দিকে আবার তাকালো। সব আত্মীয় স্বজন এখন বাইরে গেছে বর দেখার জন্য। দিদি একা খাটের উপর বসে আছে, কি সুন্দর লাগছে দিদিকে। চন্দনের ফোঁটা আর সুন্দর কাজলে কি যে অসাধারণ লাগছে। এত সুন্দর দেখতে তা দিদিকে কই আগে তো চোখে পড়েনি। গুটি গুটি পায়ে বিছানার সামনে গিয়ে দাঁড়ালো রাজন্না। দিদির হাতে হাত রেখে ছলছল চোখে বলল, আমাকে ভুল বুঝিস না রে। নিরুপমা চমকে উঠল। হঠাৎ মেজ বোনকে এভাবে দেখে তার অসম্ভব কষ্ট হতে লাগলো। মেয়েটা এত ভালো, এই মেয়েটা, এই বোনের সাথে তো সারা ছোটবেলাটা প্রায় কেটেছে। একসঙ্গে কাটানো সেই অতীতের মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠল এক নিমেষে। তার নিজের চোখেও জল চলে এলো। ধরা গলা নিরুপমা উত্তর দিল, ভুল তো আমাকে তোর বোঝা উচিত, আমি তো আসল দোষী।
দিদি কাঁদিস না রে, কাজল ঘেটে যাবে, তুই ভালো থাকিস খুব, একদম রাগ করিস নে। তুই আমার থেকেও ভালো, অনেক ভালো। এই বলে কাঁদতে কাঁদতে বোনকে জড়িয়ে ধরলো নিরুপমা। ছোট বোন অনুপমাও সেই দেখা দেখি কাঁদতে আরম্ভ করলো। কঙ্কনা বরণ শেষ করে ব্যস্ত হয়ে ঘরে এসে দেখে তার 3 মেয়ে বিছানায় বসে একসাথে কাঁদছে। মেয়ের মা হওয়ার এই এক জ্বালা, সবকটা একদিন পুরো ঘর ফাঁকা করে চলে যাবে। চিৎকার চেঁচামেচিতে পূর্ণ ঘরগুলো একদম শান্ত হয়ে যাবে। তারা স্বামী স্ত্রী আর বুড়ি শাশুড়ি মিলে তো চিৎকার করবে না সারাদিন। একদিকে নীরুর বিয়েটা দেরি করে হয়ে ভালোই হচ্ছে। মেয়েকে এত কষ্ট করে জন্ম দিল, লালন পালন করলো, আর মাত্র 13-14 বছর বয়সে তাকে পাঠিয়ে দেবে এত দূরে। আরো কয়েক বছর না হয় বেশি থাকলো, কিংবা যদি বিয়ে নাই করে সারা জীবন। এটা কি কখনো হবে না যে মা বাবার সাথে সারা জীবন মেয়েটা রয়ে যাবে? না, এসব কি ভাবছে সে? এ আবার হয় নাকি? যত আজে বাজে চিন্তা ভাবনা। হুঁশ ফিরল কঙ্কনার, আর মনে মনে ঠিক করলো এবার বাকি দুটো মেয়ের বিয়ে সে একটু দেরি করেই দেবে। যা হয় হোক, যে যাই বলুক। আস্তে আস্তে বিছানার পাশে গিয়ে কঙ্কনা নরম গলায় বলল, নিরুমা, এবার তৈরি থাকো দেখিনি, বিয়ের সব কাজ এখনই শুরু হবে। মা। কাঁপা গলায় মাকে ডেকে ছলছল চোখে নিরুপমা তাকালো সেদিকে। তার আর এই মুহূর্তে বিয়ে করতে ইচ্ছে করছে না একটুও। মনে হচ্ছে সবাইকে গিয়ে বলে দেয় যে আর কোনো বিয়ে হবে না, সেই বাড়িতেই থাকবে সারা জীবন, সব সময়। কিন্তু বাস্তবে আর সেটা হলো না। কঙ্কনা মেয়ের মাথায় আলতো হাত বুলিয়ে বলল, কাঁদে না মা, কি সুন্দর লাগছে মুখখানা, সব সাজ নষ্ট হয়ে যাবে। মেয়ে হয়ে জন্মেছ, বিয়ে তো হবেই মা, পরের ঘরেও যেতেই হবে। আমি যাই ওইদিকে, কেমন? খানিকক্ষণের মধ্যেই শুরু হলো বিয়ের অনুষ্ঠান। গায়ের মধ্যবিত্তের বিয়ে, তেমন লোকজন হয়নি, তবে সব ছোট ছোট বাচ্চারা ভিড় করেছে প্যান্ডেলের সামনে। বাড়ির সামনে পুকুর পাড়ের পাশে বড় জায়গাটাতে হচ্ছে অনুষ্ঠান। সমস্ত হই হই শঙ্খধ্বনি আর উলুধ্বনির মাঝে পান পাতার আবরণ সরিয়ে যখন নিরুপমা চোখ তুলে তাকালো, তখন প্রদীপের কাছে পুরো পরিবেশটাই যেন বদলে গেল এক নিমেষে। তার মনে হতে লাগলো পৃথিবীতে নয়, স্বর্গের কোনো এক জায়গায় সে চলে এসেছে। হালকা কাজলে আর ফুলের সাজে কি অপূর্ব লাগছে নিরুপমাকে। কই, আজ ওর চোখ দুটো তো তেমন কঠিন লাগছে না, বরং চাঁদের নরম আলোর মতোই ভীষণ স্নিগ্ধ লাগছে। খুব ধীরে ধীরে সময়টা কাটতে লাগলো। বিয়ের নিয়ম কানুন এগোতে থাকলো নিজের ছন্দে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের শব্দে মন্ত্রমুগ্ধ হয়ে নিরুপমার প্রদীপ দুজনেই কেমন একটা ঘোরের মধ্যে চলে গেল। সিঁদুর দানের সময় নিরুপমার বুকের ধুকপুকুনি অসম্ভব বেড়ে গেল। সে চোখ বন্ধ করে নিল। এই সেই মুহূর্ত, পৃথিবীর যে কোনো সুন্দর দৃশ্য হিসেবে সিঁদুর দানের সময়টাকে নিঃসন্দেহে ফেলা যায়। কিছুক্ষণের মধ্যে এক মাথা সিঁদুর লেপটে গেল তার কপাল। আস্তে আস্তে চোখ খুলে নিরুপমা দেখলো পৃথিবীর সবকিছু একই রকম আছে আগের মতো, শুধু সে সারা জীবনের জন্য প্রদীপের হয়ে গেছে। নাকে পড়ে যাওয়া সামান্য সিঁদুরে এক নিমেষে নিরুপমার মুখটা বদলে গেল। প্রদীপ মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে নিজেকে সারা জীবনের মতো নীরুর হাতে সঁপে দিল। এই মেয়েটা আজ থেকে তার স্ত্রী। সারাদিন শাখা পলা চুড়ি নুপুরে টুংটাং রিন রিন শব্দে এদিক ওদিক ঘুরে বেড়াবে, আর হাতের সব কাজ ফেলে ফেলে প্রদীপ সেদিকেই একভাবে তাকিয়ে থাকবে। কি ভীষণ সুন্দর মুহূর্ত, ভাবতেই মনটা ভালো হয়ে গেল তার। কিন্তু সবকিছু যতটা শান্তিতে ঘটবে ভেবেছিল সে, তা হলো না। যে আশঙ্কাটা এতদিন করেছিল সেটাই সত্যি হলো। বিয়ে বাড়িতে উপস্থিত ভিড়ের মধ্যে হঠাৎ একটা গুঞ্জন শুরু হয়ে গেল। খাকি পোশাকের লোকজন দেখলে এমনিতেই সবাই খানিক ভয় পায়, এমন শুভ কাজে পুলিশ এসেছে শুনে নিরুপমা আর তার বাড়ির সবাই ভীষণ ঘাবড়ে গেল। সব থেকে ঘাবড়ে গেল প্রদীপ। বিয়ে শেষ হয়ে গেছে ভাগ্যিস এই রক্ষে, তবে পুলিশরা এসবে মাথা ঘামালো না। কাউকে তোয়াক্কা না করে বিয়ের মণ্ডপের সামনে দাঁড়িয়ে একজন বেশ বড়সড় চেহারার পুলিশ গম্ভীর গলায় প্রদীপের দিকে চেয়ে বললেন, মিস্টার প্রদীপ, আপনিই তো? আমরা ছবি দেখে ডিটেক্ট করেছি। আপনি কলকাতার যুব জাগরণ হোস্টেলে থাকতেন তো? হ্যাঁ, আমি প্রদীপ, সেখানে থাকতাম। বলুন কি ব্যাপার? নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে প্রদীপ, তবু কুলকুল করে তার কপাল ঘামতে লাগলো। পাশে বসে থাকা নিরুপমা ঘটনার কিছুই বুঝতে পারল না। গ্রামের সবাই ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে প্রদীপের দিকেই। এরকম একটা খবর শুনে চোখে দেখার জন্য বিয়েতে যারা নিমন্ত্রিত ছিল না তারাও আসতে লাগলো একে একে। পুলিশটা আবারও গম্ভীর গলায় বললেন, এই গ্রামে যে খুনটা হয়েছিল কয়েকদিন আগে, তার তদন্তের ভার পড়েছে আমার উপরে। আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি আর আপনি একই হস্টেলে থাকতেন, অথচ সে খবর আপনি এর আগে অস্বীকার করেছেন। তাই তদন্তের স্বার্থে আমাদের আপনার সাথে কথা বলা প্রয়োজন। প্রদীপের জেঠু এবার মুখ খুললেন। তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তি। বেশ জোরালো গলাতেই তিনি বললেন, সাহেব,
দেখছেন এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তাই এই মুহূর্তে তো আমাদের ছেলের পক্ষে যাওয়া সম্ভব নয়। আমরা সময় মতো যাব অবশ্যই। দেখুন, আমরা আপনাদের 3 দিন সময় দিলাম, এর মধ্যে আমাদের পুলিশের লোক গ্রামে পাহারায় থাকবে। এখান থেকে কোথাও যাওয়ার আগে আমাদের অনুমতি নিয়ে তবেই যাবেন। আশা করি আপনারা তদন্তের স্বার্থে কোনো রকম অসহযোগিতা করবেন না। এই বলে আর কথা না বাড়িয়ে দুজন পুলিশের চরকে গ্রামের আশেপাশে রেখে বেরিয়ে গেলেন সেই পুলিশ অফিসারটা। প্রদীপ হাঁপ ছেড়ে বাঁচল। আপাতত কিছুটা সময় পাওয়া গেল। তাড়াতাড়ি করে সে পাশে নিরুপমার মুখের দিকে তাকালো। নিরুপমা চোখ মুখ কুঁচকে তার দিকে তাকিয়ে রয়েছে। ও কি সন্দেহ করছে তাকে? চারিদিকে তাকিয়ে দেখলো লোকজনও তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। ধুর, পুলিশ আসার সময় পেল না। কলকাতায় চলে যাওয়ার পর এলে ব্যাপারটা এমন লোক জানাজানি হতো না। যাই হোক, যেভাবেই হোক পরিস্থিতি সামাল দিতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, ভীষণ ঠান্ডা। এখনকার মতো এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব আমি আজ সন্ধ্যে 7:30টায় দিচ্ছি। কেমন লাগছে আপনাদের এই গল্পটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।